কল্পনা করুন এমন একটা দাবার বোর্ড যার এক পাশে বসে আছে এক নারী যাকে তার নিজের দেশ মৃত্যুদণ্ড দিয়েছে, আর তিনি ঘোষণা দিচ্ছেন বোর্ডে ফিরে আসবেন, খেলা চালিয়ে যাবেন। তার নাম শেখ হাসিনা। পরিচয়টা আপনারা সকলে জানেন। সাবেক প্রধানমন্ত্রী, পলাতক এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যে গত 2 বছর ধরে ভারতে রয়েছে আশ্রিত হয়ে, এবং তিনি হঠাৎ ঘোষণা দিয়েছেন তিনি নাকি দেশে ফিরবেন সামনে ডিসেম্বর মাসে এবং নিজের পায়ে হেঁটে গিয়ে আদালতে দাঁড়াবেন। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। কারণ রাজনীতিতে কেউ এমনি এমনি বাঘের গোয়ায় ঢোকে না। যখন সে গোয়ার সামনে লেখা থাকে মৃত্যুদণ্ড কার্যকর, আজ সেই দাবার বোর্ডের প্রতিটা ঘর ধরে ধরে আমরা দেখব এটা কি শুধু তার দেশে আসার একটি ঘোষণা, নাকি এর পিছনে রয়েছে ভয়াবহ ষড়যন্ত্র যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে। আমি একটি বিষয় সন্দেহ করছি, সে বিষয়টি ভিডিও শেষ অংশে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় গত বৃহস্পতিবার গভীর রাতে। দিল্লির এক নির্বাসিত বাড়িতে বসে ফোনের ওপারে রয়টার্সের একজন সাংবাদিককে প্রায় 1 ঘন্টা ধরে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। আর এটা কোনো সাধারণ ব্যাপার না। দেশ ছাড়ার পর এই প্রথমবার তিনি মুখ খুললেন সরাসরি। এতদিন তিনি শুধু লিখিত প্রশ্নের উত্তর দিয়েছেন, যেখানে প্রতিটা প্রশ্ন মেপে মেপে লেখা যায় বা মেপে মেপে চিন্তা ভাবনা করে বলা যায়। কিন্তু যখন তিনি সরাসরি সাক্ষাৎকার দিবেন, তখন তিনি মেপে মেপে কথা বলার সেই সুযোগটা পাবেন না, বা কোনো স্ক্রিপ্ট লিখতে পারবেন না যে সেটা লিখে বা সেটা দেখে তিনি উত্তর দিবেন। এবং সরাসরি কথা বলার ফলে তিনি অনেক কিছুই মুখ ফসলে বলে দিতে পারেন, এবং সেই সত্যিটাও বেরিয়ে আসতে পারে যে সত্যিটা আমরা কেউ জানি না। আর ঠিক সেই কথোপকথনে তিনি প্রথমবারের মতো একটা সময়সীমা বেঁধে দিলেন, ডিসেম্বর। তার নিজের ভাষায়, দেশে ফিরে ওরা আমাকে গ্রেপ্তার করতে পারে, মেরেও ফেলতে পারে, কিন্তু আমাকে ফিরতেই হবে। এখানে থামেননি তিনি বলেছেন তার সাথে থাকা জ্যেষ্ঠ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা নির্বাসনে রয়েছে তারাও তার সাথে ফিরবে এবং আত্মসমর্পণ করবে। এই তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, এবং তিনি হচ্ছেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও ওবায়দুল কাদের সহ যারা বড় বড় বাঘা বাঘা আওয়ামী লীগ নেতারা রয়েছে, তারা দেশে আসবেন কি আসবেন না সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মনে করেন আপনি দাবা খেলছেন এবং আপনার প্রতিপক্ষ বললেও আমি সবগুলো গুটি নিয়ে বোর্ডে ফিরছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার প্রতিপক্ষ কি হারতে আসছে, নাকি সে অন্য কোনো কঠিন চাল খেলতে আসছে? আর মজার ব্যাপার, কবে তিনি ফিরবেন এবং কোন আদালতে গিয়ে দাঁড়াবেন এসব কিছুই তিনি খোলাসা করেননি। তিনি শুধু বলেছেন একটি মাসের নাম, বাকিটা ডিসেম্বরের কুয়াশায় ঢাকা। আমার মনে হয় যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলে 24-এর গল্প জানা, কিন্তু যারা জানেন না, চলুন একটু পিছনে ফিরি। কারণ 24-এর গল্প না জানলে এই পুরো নাটকটাই মাথার উপর দিয়ে যাবে। 2024 সালের আগস্ট মাস। ছাত্র জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনার সরকার। 15.5 বছরের টানা শাসনের অবসান ঘটে একটা মাত্র মাসে। আশ্রয় নেন ভারতে, আর তখন থেকে সেখানেই আছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR এই ঘটনা নিয়ে দীর্ঘ তদন্ত চালিয়ে 2025 সালের ফেব্রুয়ারিতে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন সেই আন্দোলনে, যার মধ্যে প্রায় 12 থেকে 13% ছিল শিশু, আর প্রায় 2/3 মৃত্যু হয়েছিল সরাসরি সামরিক গ্রেডের রাইফেলের গুলিতে, যেসব অস্ত্র সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, রাস্তার বিক্ষোভে নয়। আর এই প্রাণঘাতী দমন পীড়নের অভিযোগে 2025 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। শেখ হাসিনা অবশ্যই শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছেন। আচ্ছা, তাহলে এখন একটু হিসাবের খাতায় ঢুকি। কেন এখন নয়? শেখ হাসিনা কেন ডিসেম্বর মাসকে বেছে নিলেন? এতদিন চুপ থেকে হঠাৎ এই ঘোষণা, টাইমিংটা কি কাকতালীয় নয়? অবশ্য রাজনীতিতে কোনো টাইমিং কার্যকর হয় না। চলুন কারণগুলো একে একে দেখে নিই। প্রথম সম্ভাবনা, 2027 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে নির্বাচনী মৌসুম আসছে তার আগে মাঠ গরম করে রাখা। একটা দল যত বেশি আলোচনায় থাকবে, ভোটের হিসেবে তার প্রভাব
তত বেশি, এমনকি সেই দল নিষিদ্ধ থাকলেও। দ্বিতীয় সম্ভাবনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আপিল প্রক্রিয়া এখনও চলমান। এমন এক সময়ে ফিরে আসছি বলাটা আসলে আপিলের সময়টাতে জনমতকে নরম করার একটা কৌশল হতে পারে। তৃতীয়টা আরেকটু কৌশলী। ডিসেম্বরে সাধারণত আদালতের ছুটির মৌসুম শুরু হয়, আইন প্রক্রিয়া এমনিতেই ধীরগতির হয়ে যায়। মানে ডিসেম্বরে ফিরব বলে দেওয়াটা এমন একটা সময় বেছে নেওয়া যেখানে বাস্তবে কিছু নাও ঘটতে পারে, অথচ ঘোষণাটা থেকে যায়। চতুর্থ কারণ, ভারত বাংলাদেশ সম্পর্কের বাকবদল। ঢাকা বারবারই দিল্লিকে চিঠি দিয়ে আসছে হাসিনাকে ফেরত নেওয়ার জন্য, এবং সাম্প্রতিক সময়ে ভারত আবার বাংলাদেশের জন্য পর্যটন ভিসা চালু করেছে। সম্পর্কটা কিছুটা গলেছে মনে হচ্ছে। এমন একটা মুহূর্তে শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা, সেটি একটি কূটনৈতিক চাপ হতে পারে। আর পঞ্চম কারণ, যেটা প্রায় এড়িয়ে যাওয়া যায়, কিন্তু শেখ হাসিনা এখন চাইছে তার নিজের দলের কর্মীদের মধ্যে আস্থা ফেরানো। এতদিন ধরে নেতাকর্মীরা একা একা মামলা সামলাচ্ছেন, কিন্তু নেতৃত্ব বসে আছে সেই অদূর বিদেশে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এতদিন ধরে একা একা মামলা খাচ্ছে, এবং তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, অর্থাৎ বড় বড় নেতারা রয়েছে, তারা কিন্তু বিদেশে বসে আরাম আয়েসে দিন কাটাচ্ছে। এর ফলে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছে। এখন আওয়ামী লীগ একটা জাল খেলেছে হয়তো, যে আমরা ফিরছি। এই কথাটা যখন স্থানীয় নেতাকর্মীরা শুনবে, তখন তাদের মধ্যে একটা আস্থা ফিরে আসবে। আর এসবের মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিলে জানিয়েছিল তারা বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে দেখছে। কিন্তু এই সাক্ষাৎকারের ব্যাপারে বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ মুখ খোলেনি। নিরাপত্তাও তো একটা ভাষা, অর্থাৎ যখন কোনো পাত্রীকে দেখতে যাওয়া হয় তখন বলা হয় নিরাপত্তায় মানে সম্মতির লক্ষণ। তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরছে? এবার তাহলে আসল খেলাটায় ঢুকি। আসল মজা শুরু হবে এখন, কারণ এতক্ষণ যা বললাম সবই ছিল তো একদব্য বিশ্লেষণে, যেখানে আসলে রাজনীতিবিদরা চিন্তা করে। দেশের ভেতরে থাকা রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন এটা আসলে প্রকৃত আত্মসমর্পণের পরিকল্পনা না, বরং আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজনৈতিকভাবে ফের সক্রিয় ও উজ্জীবিত করার একটা কৌশল। কারণ দৃশ্যমান কোনো সাংগঠনিক প্রস্তুতি বা নেতাদের সম্মিলিত ফেরার উদ্যোগ এখনো চোখে পড়েনি। এবার তার ভাষাটা একটু খেয়াল করেন। তিনি বলেছেন, মৃত্যু যদি আসে তাহলে সেটা যেন আমার দেশের মাটিতেই হয়, যেখানে আমার মা বাবার রক্ত ঝরেছিল। শুনতে আবেগঘন লাগে, তাই না? রাজনীতিতে এই স্টাইলের একটা নাম আছে, সহানুভূতির রাজনীতি। নিজেকে নিপীড়িত এবং ত্যাগী নেত্রী হিসেবে দেশে বিদেশে জনমত টানার একটি পুরনো কৌশল, যা এখনো কার্যকর রয়েছে। আর এখানে দ্বিতীয় প্রশ্নটা দাঁড়ায়, তিনি একা ফিরছেন না, তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের ডেকে একসঙ্গে ফিরতে চাইছে। এখন সত্যি করে বলেন তো, কেউ যদি শুধু নিজের বিচারের মুখোমুখি হতে চায়, তাহলে তার পুরো বাহিনীকে নিয়ে আসার প্রয়োজনটা কি? এটা কি নিছক আত্মসমর্পণ, নাকি একটি নিষিদ্ধ দলকে আবারও মাঠে নামানোর সুপরিকল্পিত একটি চাপ? আর এখানে একটা বড় বিতর্ক আছে ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে। শেখ হাসিনা নিজে বলেছেন তিনি প্রমাণ করতে চান এই বিচার কতটা প্রহসনমূলক, আর তার এই দাবিটা একেবারে ভিত্তিহীন না। হিউম্যান রাইটস ওয়াচ আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটো সংস্থায় মৃত্যুদণ্ডের রায়ের পর প্রশ্ন তুলেছিল তার অনুপস্থিতিতে বিচার হয়েছে, নিজের পছন্দের আইনজীবী তিনি পাননি, আর আসামি পক্ষের কোনো সাক্ষী আদালতে হাজির করা হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সরাসরি বলেছেন এই বিচার ন্যায্য বা সুষ্ঠু ছিল না। কিন্তু অন্য দিকটাও শোনা দরকার। ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম বলেছেন এই রায় আসলে প্রমাণ করে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড হিসাব করে বিচার কার্য পরিচালনা করতে পারে। এখন প্রশ্ন হলো, সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কি প্রস্তুত এই মাপের একজন আসামিকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়া এবং তার প্রত্যাবর্তন সামলাতে যে আইনি নিরাপত্তা লাগবে, সেই আইনি নিরাপত্তা কি আদৌ আমাদের রাষ্ট্র দিতে পারবে? একজন সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী, যার পেছনে রয়েছে লাখো লাখো আওয়ামী লীগ সমর্থক। শেখ হাসিনা দেশে ফিরলে সেই মুহূর্তটা আমাদের নিরাপত্তা বাহিনী এবং আমাদের সরকারের সামাল দেওয়াটা মুখের কথা নয়। এবার শুনি অন্য কণ্ঠস্বর, যাদের কথা কখনোই ভুললে চলবে না। কারণ এই পুরো সমীকরণে
একটা পক্ষ রয়েছে যাদের কণ্ঠ সবচেয়ে জোরালো হওয়া উচিত, যারা 2024 সালের গণঅভ্যুত্থানে রাস্তায় নেমেছিল রক্ত দিতে। যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মনে করে দেশে ফিরে এসে তারা আবার রাজনৈতিক ময়দান গোছানো শুরু করবে, তাহলে যারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, তারা এটা সহজে মেনে নেবে না। আন্দোলনকারীদের ভাষ্যমতে দরকার হলে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে, কিন্তু আওয়ামী লীগকে কখনো ক্ষমতার কাছাকাছি আসতে দেওয়া হবে না। তাহলে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াচ্ছে এই বিষয়টা? একটা দেশ যে সবেমাত্র একটি রক্তাক্ত অধ্যায় বের হলো, এবং সেই রক্তাক্ত অধ্যায়ে যারা রক্ত ঝরালো, সেই রক্ত ঝরা দলের প্রধান চরিত্র বলছে আমি ফিরছি দেশে, বীরের দেশে। আর এখানে একটা হট টিপ মাথায় আসে, ধরেন ডিসেম্বর মাস চলে গেল এবং তিনি ফিরলেন না, তাহলে এই যে তিনি এখন ঘোষণাটা দিলেন, এর মানে কি দাঁড়াবে? তখন বুঝতে হবে পুরো ঘটনাটাই ছিল টেস্টিং দ্য ওয়াটার, অর্থাৎ পানির গভীরতা মাপবার একটা মাস্টার স্ট্রোক। জনমত কতটা তৈরি আছে, সমর্থক কতটা বেঁচে আছে এবং বিরোধীরা কতটা তীব্রতর হয়েছে, এসব মাপারে একটা কৌশলী চাল হতে পারে। আর আসল ফল হয়তোবা দেখা যাবে অন্য কোনো সময়, অন্য কোনো ঘোষণায়। তো আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই দেশে ফিরবে, নাকি এটা তার এমন একটি চাল যা কখনোই বাস্তবায়িত হবে না, শুধু দাবার বোর্ডে রাখা থাকবে পরবর্তী চালের অপেক্ষায়? ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ভিডিও থেকে ন্যূনতম কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনার মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনি কি প্রেডিকশন করছেন? শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরে দেশে ফিরবে, নাকি শুধু তার একটা মাস্টার স্ট্রোক বা একটি খাপড় দেওয়ার মতো ঘোষণা? সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।